প্রকৃতি তার নিজের ভক্তদের যা দেন তা অতি অমূল্য দান। অনেক দিন ধরিয়া প্রকৃতির সেবা না করিলে কিন্তু সে দান মেলে না। আর কি ঈর্ষার স্বভাব প্রকৃতি রানীর! প্রকৃতিকে যখন চাহিব তখন প্রকৃতিকে লইয়াই থাকিতে হইবে। অন্য কোনো দিকে মন দিয়াছি যদি অভিমানিনী কিছুতেই তার অবগুণ্ঠন খুলিবেন না। বিভূতিভূষণ বর্ণিত প্রকৃতি দেবীর অভিমানী আভরণ উন্মোচন নিমিত্ত আমরা জোনা কয়েক মিলে রওনা হলাম কার্তিকের এক শুষ্ক রৌদ্রকরজ্জ্বল প্রভাতে। ক্রমে ক্রমে ধাপার মাঠ, ভাঙড়, মালঞ্চ, ধামাখালি, সন্দেশখালি পেরিয়ে দক্ষিণবঙ্গের দিকে যত অগ্রসর হচ্ছিলাম, পিছিয়ে পড়ছিল নগরের কাষ্ঠ উদ্দাম ছন্নছাড়া শশব্যস্ত জীবন। চারপাশের হরিদ্রাভ শস্য শ্যামলা ধরিত্রী আর কুসুম সজ্জিত হরিত পল্লবাবৃত সারি সারি বৃক্ষরাজির ফাঁকে ফাঁকে অরুণাংশুর ধারাপাতকে পাথেয় করে বাস এগিয়ে চলল দ্রুতগতিতে। সেই সঙ্গে মনের ক্যানভাসে বন্দী হতে লাগলো অজস্র রূপ সমুদ্রের শত সহস্র তরঙ্গ। এইরূপ ঘণ্টা দুয়েক চলার পর উপস্থিত হলাম গদখালিতে। গদখালি থেকে শুরু হলো জলে পরিভ্রমণ, গন্তব্য সুন্দরবন। সন 1757। রণক্ষেত্র পলাশীতে তখন রক্তক্ষয়ী সংগ্রাম চলছে। একদিকে বাংলার নবাব সিরাজউদ্দৌলা বাংলার প্রজাদের স্বাধীনতা ও মুসলিম সাম্রাজ্যবাদের ধ্বজা অক্ষুণ্ণ রাখায় অঙ্গীকারবদ্ধ, এবং অন্যদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের সুযোগ্য নেতৃত্বাধীনে সমগ্র ভারতবর্ষে আধিপত্য লাভের প্রথম সর্বাত্মক প্রচেষ্টায় অবতীর্ণ। কিন্তু নবাবের কুচক্রী সেনাপতি মির্জাফরের বিশ্বাসভঙ্গতার সুযোগে ঔপনিবেশিক শক্তি জয়লাভ ঘটল এবং 1765 সনে ক্লাইভ চুক্তির শর্ত সাপেক্ষে কলকাতার দেওয়ানি সত্ত্ব লাভ করলেন। শুরু হল কোম্পানির অধীনে জমি জরিপের কাজ। শুষ্ক পরিসংখ্যান অনুযায়ী সমগ্র অঞ্চলটির প্রাথমিক ব্যাপ্তি ছিল 16,700 বর্গ কিলোমিটার, কিন্তু কালের অগ্রগতিতে বর্তমানে মাত্র 7,900 বর্গ কিলোমিটার সুন্দরবন অধিকৃত। তন্মধ্যে 4,143 বর্গ কিলোমিটার অংশ স্থলভাগ, অবশিষ্টাংশ জলময়। মোট 102টি দ্বীপের মধ্যে 54টি দ্বীপ কৃষিযোগ্য এবং বাকি 48টি সংরক্ষিত বনাঞ্চল। এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। স্বপ্ন একি চেয়ে যে দেখি
এ যেন অচেনা এক দেশ। বঙ্গোপসাগরের আকুল আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘকায়, হ্রস্বকায়, পরিপুষ্টময়, ছিন্নময় বিভিন্ন নদ নদী যেমন মাতলা, পিয়ালি, রায়মঙ্গল, বিদ্যাধরী, গোসাবা, দুর্গাদোয়ানি, করতাল প্রভৃতি কখনো দুর্বিনীত, কখনো বা সংযত গতিতে অরণ্যানীর শ্যামল চিত্ত বিদীর্ণ করে পরিশেষে মিলন সুখের ব্রতী হয়েছে। সৃষ্টি করেছে মায়াদ্বীপ, গোনা, গোসাবা, নেতিদোপানি, সজনেখালি, সুদর্ণখালি ও আরো অসংখ্য ছোট বড় দ্বীপ। এ যেন অজানা এক পথ, কে জানে গঙ্গা, কোথায় ব্রহ্মপুত্র, হবে মেঘনা নদীর ত্রি শেষ। সঙ্গম স্থলে প্রায় 4200 বর্গ কিলোমিটার স্থানাধিকার করে আছে অত্যাশ্চর্য সুবিস্তৃত গহন ঘন বনানী, যার পারিভাষিক নাম ম্যানগ্রোভ ফরেস্ট। সারি সারি বৃক্ষরাজি যেন এই অরণ্য রানীর সুশোভিত কেশবিন্যাস হয়ে দিবসে রজনীসম আধার ঘনিয়ে আনে, আর সহসা নৈরিত বায়ু প্রবাহে শত সহস্র পল্লবের আন্দোলন যেন হয়ে ওঠে রানীর অলঙ্কারের ঝঙ্কার। ধরিত্রীর বুকের উপর প্রকৃতির এই সুললিত প্রাণ প্রতিষ্ঠা দেখতে অনতিদীর্ঘ কালাবধি দূর দূরান্ত থেকে বহু ভ্রমণার্থীর সমাগম হয় সুন্দরবনে। জানি না দু চোখে মোর এ আলো ছড়ালো আজকে, জানি না নতুন এ গান এ প্রাণে ভরালো আজকে, ফুরালে গান রবে রেশ ও। জোয়ারের জলে আর্দ্র ও লবণাক্ত মৃত্তিকার জন্য ম্যানগ্রোভ ফরেস্টের উদ্ভিদগুলিতে শ্বাসমূল ও ঠেসমূল লক্ষ্য করা যায়। সংখ্যাধিক্যের বিচারে এই অরণ্যে প্রায় 64টি প্রজাতির বৃক্ষের মধ্যে সর্বপ্রধান হল সুন্দরী, আর তা থেকেই উৎপত্তি সুন্দরবন নামটির। সুন্দরী গাছ কখনো কখনো লম্বায় 200 ফুট অবধি হয়। এই গাছের কাঠ খুব শক্ত, লাল রং বিশিষ্ট এবং উঁইপোকা প্রতিরোধক্ষম। এছাড়া ধুধুল, কৃপা, পশুর, গেওয়া, গোলপাতা প্রভৃতিও প্রাচুর্য লক্ষণীয়। এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। এই নিবিড় অরণ্যের অন্তরালে পরম শান্তি সুখে দিবানিশি যাপন করে জীবজন্তু সকল। প্রায় 220 প্রজাতির পাখি, চিতল হরিণ, বুনো শুয়োর, বাঁদর, সাপ, গোসাপ সকলেই অরণ্যপুরবাসিনী। শরীরবক্ষে নিত্য জলক্রীড়া করে কুমির, হাঙর ও প্রায় 150 প্রজাতির মাছ। তবে এদের সকলের ঊর্ধ্বে একক সার্বভৌম শক্তির আধাররূপে বিরাজ করেন এক অঘোষিত ছত্রপতি, যার নিনাদে আচম্বিতে কেঁপে ওঠে অরণ্য সাম্রাজ্য, যার রোষানলে জ্বলে ওঠে ঘরে ঘরে প্রার্থনার মঙ্গলদ্বীপ। তিনি মিস্টার প্যান্থেরা টাইগ্রিস অর্থাৎ শ্রীযুক্ত রয়্যাল বেঙ্গল টাইগার। বন্যপ্রাণী রক্ষার্থে ইতোমধ্যে সুন্দরবনে কয়েকটি সংরক্ষিত অভয়ারণ্য গড়ে উঠেছে। তার মধ্যে অন্যতম হল সজনেখালি। খালি শব্দটির অর্থ হল নদী, অর্থাৎ সজনে নদীর তীরবর্তী 362 বর্গ কিলোমিটার অঞ্চলটিতে গড়ে উঠেছে মিউজিয়াম, ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার, যেখানে সযত্নে রক্ষিত রয়েছে বিভিন্ন প্রজাতির সরীসৃপ, পক্ষী ও উদ্ভিদের নমুনা, বাঘ ধরার জন্য ব্যবহৃত বিভিন্ন প্রকারের খাঁচা, যেখানে শব্দানুরণনে আলো আঁধারির মায়াবী খেলায় জীবন্ত হয়ে ওঠে রং বেরঙের প্রকৃতি। এছাড়া এখানে ওয়াচ টাওয়ার থেকে বন্যপ্রাণীদের গতিবিধির উপর সদা সতর্ক দৃষ্টি রাখা যায়। খুশি হলো মন আকাশ আজ দেখে, কাটবে আমার বেলা শুধুই ছবি দেখে। জানি না কানে কানে
কি কথা বাতাস কয়ে যায়, জানি না এ মন আমার কেন যে ঝর্ণা হয়ে যায়, হারিয়ে যেতে লাগে বেশ। ও আরও একটি ওয়াচ টাওয়ার দেখতে পাওয়া যায় সুধন্যখালিতে। এখান থেকেই বাঘ দেখতে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। এছাড়া সুধন্যখালিতে ম্যানগ্রোভ উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রও গড়ে উঠেছে। সজনেখালির দক্ষিণ দিকে প্রায় 2 ঘন্টা জলপথে অগ্রসর হলে পাওয়া যায় দোবাঁকি। এখানে নদীখাত পূর্বের তুলনায় অধিকতর সংকীর্ণ, তীরবর্তী বনানীয় অতি নিবিড়। প্রবেশপথে পড়ে বনবিবির ছোট্ট একটি উপাসনা স্থল। মা বনবিবি এখানকার আরাধ্য দেবী ও ত্রাণকর্ত্রী। সাধারণত প্রতি বছর পৌষ সংক্রান্তিতে হিন্দুরা মূর্তিতে ও মুসলমানরা হাজরাত করে পুজো দিয়ে থাকেন। ছবিতে মায়ের বাম দিকে যিনি রয়েছেন তিনি মায়ের ছোট ভাই শাহজংলি। মায়ের আদেশে দুষ্টের দমন তিনিই করে থাকেন। সুন্দরবনে বাঘকে দক্ষিণ রায় এবং কুমিরকে কালু রায় রূপেও পূজা করা হয়ে থাকে। চতুষ্পার্শ্বে তারের জালি পরিবেষ্টিত অত্যন্ত সংকীর্ণময় 150 মিটার হাঁটাপথে পাওয়া যায় এক নির্মল প্রকৃতিপ্রেমের আস্বাদন। নয়নগোচরে আসে বিভিন্ন প্রাণীর গতিবিধি, এক অদ্ভুত ভাব রোমাঞ্চে শিহরিত হয় মনন। বন্দী হয়ে রয়েছে তারা, চিত্ত যাদের বিষ ভরা, কয়েদিরা আজ পেরিয়ে কারা, মগ্ন সুখে করে ক্রীড়া। জীব ও প্রকৃতি বৈচিত্র্য সমৃদ্ধ এই সমগ্র অঞ্চলটি 1997 সনে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করেছে। পৃথিবীর 7ম আশ্চর্যের 9তম তালিকায় সুন্দরবনকে সংযোজিত করার উদ্দেশ্যে বর্তমানে পৃথিবীব্যাপী শুরু হয়েছে ভোট গ্রহণ। মাতলা নদী ধরে এগোতে এগোতে অবশেষে পৌঁছে গেলাম বঙ্গোপসাগরের উপকণ্ঠে। নদী সাগরের সুখ সঙ্গমের অপূর্ব রূপ দেখে কণ্ঠ হলো বাকরুদ্ধ, শরীর মন হলো পবিত্র। এবার আমাদের ফেরার পালা।
প্রকৃতিসৃষ্ট সুন্দরবন পরিপূর্ণতা পেয়েছে মনুষ্যকৃত সৃজনশীলতায়। ভ্রমণপথে মাঝে মধ্যেই চোখে পড়ে বিচ্ছিন্ন কিছু দ্বীপে ঘন সন্নিবিষ্ট জনবসতি। সামগ্রিকভাবে সুন্দরবন অঞ্চল অত্যন্ত জনবিরল। জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 150 থেকে 200 জন। কারণস্বরূপ অনুন্নত কৃষি ব্যবস্থা, শিল্পে অনগ্রসরতা ও সর্বোপরি প্রাকৃতিক প্রতিকূলতাকে দায়ী করা যায়। তবু বৃষ্টির জলের সাহায্যে মৃত্তিকাকে লবণমুক্ত করে বর্তমানে খারিফ শস্য ও রবি শস্য দুই উৎপাদন করা হচ্ছে। এ ব্যতীত খাড়ি থেকে মৎস্য শিকার এবং বন থেকে মধু আহরণও বহুলাংশে জীবিকার্জনের উপায়। এই সকল উৎপাদিত ও সংগৃহীত দ্রব্যসমূহ জেলে নৌকা বা গহনার নৌকার মাধ্যমে রপ্তানি হয় শহরের বাজারে। বিনিময়ে আমদানি হয় নিত্য প্রয়োজনীয় আপাত দুর্লভ কিছু সামগ্রী। তখন আনন্দরবে মুখরিত হয় সংবেদ্য কিছু প্রাণ, আর এক অপরূপ বিস্ময়ে উড়ন্ত বলাকার ওষ্ঠে জেগে ওঠে রবি ঠাকুরের গান। তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মুস্কান বিষয় তাই জাগে আমার গান আকাশ ভরা অসীম কালে যে হিলোলে জোয়ার ভাটায় ভুবন দোলে অসীম কালে যে হিলোলে জোয়ার ভাটায় ভুবন দোলে নারীতে মোর রক্তধারা লেগেছে তার টান বিস্ময়ে তাই জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে। ছড়িয়ে আছে আনন্দের গান বিস্ময়ে তাই জাগে আমার গান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে করেছি সন্ধান বিস্ময়ে তাই জাগে আমার গান আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোক্ষান বিস্ময়ে তাই জাগে আমার যাত্রাপথে অগ্রগমনের সাথে সাথে
সমগতিতে মাথার উপরে দীপ্তিমান অরুণদেবের ব্রহ্মতেজ ক্ষীয়মান হতে লাগল। পশ্চিম গগনে রক্তাভ স্রোতের ন্যায় দিকবিদিক বিদীর্ণ করে তড়িৎ গতিতে দিগন্তেকার স্পর্শ করার অত্যুগ্র স্পর্ধায় যত অগ্রবর্তী হচ্ছিল সূর্য, হৃদয়ের প্রান্তরে ততই ভিড় করছিল অমলিন কিছু আবেগঘন মুহূর্ত। সুদূর হতে কানে ভেসে আসছিল কিছু গীতিপালার সুর। প্রসঙ্গত উল্লেখ্য, সুন্দরবনের কৃষক সমাজে বিভিন্ন গীতিপালা প্রচলিত আছে, যেমন রূপবানপালা, রামলীলা, ভাসানযাত্রা ইত্যাদি। কোনো অজ্ঞাত কুলশীল লেখকের মস্তিষ্ক প্রসূত এই পালাগুলিতে নারী চরিত্রের প্রাধান্য সবিশেষ লক্ষণীয়। পুরুষরা কখনো কখনো নারী রূপে, আবার নারীরা কখনো বা স্বয়ং অংশগ্রহণ করে। এই মুহূর্তে যে নৃত্যগীতি পরিবেশিত হচ্ছে তার নাম পানকাওয়া, অর্থাৎ পানকৌড়ি বারংবার জলে ডুব দিচ্ছে মাছ বা ব্যাঙকে ধরার আশায়। কটিদেশ এবং পদযুগলের সঞ্চালনের মধ্য দিয়ে দলগত ছন্দবদ্ধতা এই নৃত্যগীতির বৈশিষ্ট্য। এছাড়া নদিয়া কাটিরে রাধাকৃষ্ণের মিলন বা লুঝরি ঝুমুর ইত্যাদি রম্যগীতিতেও পাওয়া যায় সাধারণ বিষয়ের নিষ্ঠাবান অনন্যরঞ্জিত অবতারণা। সৃষ্টির আদিম অকৃত্রিম আবেগহীন ভয়ঙ্করতার পাশাপাশি স্মৃতির এই চিরহরিৎ হৃদয়গ্রাহী আবেগপ্রবণ সৌন্দর্যের অনায়াস বিচরণ প্রত্যক্ষ করে অনুভূত হয় এই বন শুধু ভয়ঙ্কর নয়, সুন্দরও বটে। বিদায়ী গোধূলি লগ্নে তাই মহানুভবী মন যেন বলে ওঠে, হেমোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে।